আজকে আমরা জুলাই পদযাত্রা এখানে একত্রিত হয়েছি। এখানে আসার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের একটা প্রেস ব্রিফিং দেখছিলাম। প্রেস ব্রিফিং এ জনাব সালাউদ্দিন আহমেদ কোন ধরনের রাগ ঢাক না রেখে তিনি আজকে বললেন যে এই যে গণভোট, এই গণভোট হচ্ছে অবৈধ গণভোট। জনাব সালাউদ্দিন আহমেদকে আমরা প্রশ্ন করতে চাই, যেই আদেশের বলে একই সাথে গণভোট হলো এবং নির্বাচন হলো, সেই আদেশের নির্বাচন বৈধ হয়, তাহলে গণভোট কিভাবে অবৈধ হয়? এক মায়ের পেট থেকে দুই যমজ সন্তান এসেছে, এক যমজ সন্তান বৈধ, আরেকটা অবৈধ, এটা তো কোনোদিন হইতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনি সালাউদ্দিন আহমেদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, জনাব তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, বিএনপি সরকার অবৈধ সরকার। কথা ভেবে চিনতে বলবেন। 50% মানুষ ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু 70% মানুষ ভোট দিয়ে এই গণভোটের পক্ষে রায় দিয়েছে। গণভোট সাংবিধানিক না অসাংবিধানিক, এই সংবিধানের খেলা দেখাইতে আসবেন না। 17 বছরে এই খেলা দেখাইতে গিয়ে একজনের সাহস করে দেশে ঢুকতে পারেন নাই। ওই সংবিধানের কথা যদি চিন্তা করি, তাহলে বাংলাদেশে 24-এর অভ্যুত্থানকে আপনি সালাউদ্দিন আহমেদ কোন সংবিধান দিয়ে ব্যাখ্যা করবেন, এটা আমরা একটু জানতে চাই। আমরা একটা কথা স্পষ্ট করে বলি, একটা দেশের প্রয়োজনে সংবিধান হয়, জনগণের প্রয়োজনে সংবিধান হয়, জনগণ আর দেশের উপরে কোনদিন সংবিধান হইতে পারে না। সেখানে জনগণের মধ্যে যদি 70% মানুষ সংবিধানের সংস্কারের পক্ষে ভোট দেয়, জুলাই সনদের পক্ষে ভোট দেয়, আপনি সালাউদ্দিন আহমেদ কিংবা তারেক রহমান এটা বলার স্পর্ধা দেখাইতে পারেন না যে এই গণভোট অবৈধ। আমরা আপনাদেরকে কিছু জিনিসে সতর্ক করে দিতে যাচ্ছি। আমরা দেখছি তারা ব্যাংক দখলের প্রক্রিয়া শুরু করেছে। আওয়ামী লীগ 9 সালে ক্ষমতা এসেছিল, এস আলমের মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করা শুরু করেছে 18 সাল থেকে। বিএনপি 26 সালে ক্ষমতা এসেছে, 26 সালেই ইসলামী ব্যাংক দখল করার পায়ে তারা শুরু করেছে তাদের দলীয় নেতা আর এস আলমের বেয়াই আর শ্বশুরের মাধ্যমে। গত পরশুদিন ইসলামী ব্যাংকে আরেকজনকে ফিরিয়ে আনা হয়েছে, সরাসরি এস আলমকে ফিরিয়ে আনতে পারে নাই, চক্ষু লজ্জার ভয়ে এস আলমের বেয়াইকে আবার নতুন করে ইসলামী ব্যাংকে ফিরিয়ে এনেছে। অথচ এই এস আলম আওয়ামী লীগের সময়ে বাংলাদেশের মানুষের ব্যাংকে রাখা প্রায় 99,000 কোটি টাকা দেশের বাইরে লুটপাট করেছে। এই লোকদেরকে বিএনপি আবার পুনর্বাসন করছে, ফিরিয়ে আনছে, শুধুমাত্র ভাগ বাটোয়ারার রাজনীতির কারণে, শুধুমাত্র তাদের মধ্য দিয়ে আবার নতুন করে লুটপাট আর অর্থ পাচারের রাজনীতির কারণে। আমরা এই আওয়ামী লীগের সময়ে আমাদের এক সহযোদ্ধা ভাই নুরুল হক নূর ভাই, যিনি গণ অধিকার পরিষদে ছিলেন, গণ অধিকার পরিষদের একজন সেক্রেটারি ছিল এক সময়, নাম রাশেদ খান, এক সময় ছিল গণ অধিকার পরিষদের সেক্রেটারি। এখন 90% বিএনপি আর 10% হচ্ছে নুরুল হক নূরের সেক্রেটারি। আর আছেন আরেকজন আমাদের নূর ভাই, তিনি 50% গণ অধিকার পরিষদ আর 50% হচ্ছে বিএনপি। এই দুইটা মানুষকে আমরা সেই আওয়ামী লীগের সময় সংস্কারের পক্ষে কথা বলতে দেখেছিলাম, অত্যাচার সহ্য করতে দেখেছি, আন্দোলনে দেখেছি, 18 কোটা আন্দোলনে দেখেছি। অথচ একটা প্রতিমন্ত্রীর লোভে, একটা পদমর্যাদার লোভে বিবেক বিক্রি করে দিয়ে, দল বিক্রি করে দিয়ে তারা এখন দলীয় চাটুকার হিসেবে আবির্ভূত হয়েছে। এরকম আরেকটা লোক ছিল, দলের নাম গণসংহতি আন্দোলন, নাম জোনায়েদ সাকি, যার মুখে প্রথম আমরা সংস্কারের কথা
সংবিধান পুনর্লিখনের কথা শুনেছি, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা শুনেছি। সেই লোক একটা প্রতিমন্ত্রী পদের লোভে সংসদে গিয়ে এমন হারিয়েছে, টর্চ লাইট দিয়ে, হারিকেন দিয়েও তাকে আর খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের বড় বড় সংস্কারবিদ, এই হচ্ছে আমাদের পুরাতন আন্দোলনের এক একজন লড়াকু সৈনিক। এবং বর্তমান আমাদের কষ্ট হয়, দুঃখ লাগে, তারেক রহমানের অবস্থা এতটাই বাজে হয়েছে, বিএনপির এতটাই খারাপ দিন চলে এসেছে যে রাশেদ খানের মতো একটা মৃত্যু প্রোপাগান্ডাবাজ এই সময়ের রাজনীতিতে সবচেয়ে ভিত্তিহীন ভাবে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে নোংরামি করে, প্রমাণ ছাড়া গুজব ছড়ায়, এইরকম একটা গুজব মেশিনকে তারেক রহমান তার সহকারী বানিয়েছে। তারেক রহমানের কত আকাল দিন পড়ে গিয়েছে, বিএনপির অবস্থা কত দুর্দশাগ্রস্ত হয়েছে। আমরা বিএনপিকে শুধু একটা কথা বলি যে আপনারা আমাদের জাতীয়তাবাদের গল্প আর শোনাবেন না, সবার আগে বাংলাদেশের গল্প আর শোনাবেন না। আপনার কাছে প্রায়োরিটি হয় ক্ষমতার অপব্যবহার, আপনার প্রায়োরিটি থানা দখল, আপনার প্রায়োরিটি প্রশাসনকে কন্ট্রোল করা, চাঁদাবাজি করা, সীমান্ত হত্যার প্রশ্নে চুপ থাকা। আপনার মুখে জাতীয়তাবাদের গল্প মানায় না, আপনার মুখে সবার আগে বাংলাদেশের গল্প মানায় না। বিএনপির এখন একটাই নীতি, সবার আগে বিএনপি, আর অন্য কোন নীতি নাই। আমরা যদি আমাদের একটু পঞ্চগড়ের দিকে আসি, আমরা আমাদের এই পঞ্চগড়ে দেখছি কয়েকদিন আগে পঞ্চগড় জেলা ছাত্রলীগের যে সভাপতি ছিল কুখ্যাত, সেই ছাত্রলীগের সভাপতি আমার জুলাই আন্দোলনে আমার ভাইদেরকে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, হুমকি দিয়েছে। এই জুলাই অভ্যুত্থান সফল না হলে ওই সভাপতিরা আমাদের ভাইদেরকে শান্তি মতো কোনোদিন বাঁচতে দিত না। সেই ছাত্রলীগের সভাপতির এই পঞ্চগড়ে জামিন হয়ে যায়। আমি পুলিশকে বলতে চাই, ওই জেলা জজ কোর্টের জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বলতে চাই, হাইকোর্টে যে বিচারকরা বসে আছে আপনাদেরকে বলতে চাই, এই জুলাই অভ্যুত্থানের পরে আপনারা অনেকেই আছেন যারা দোষর হিসেবে কাজ করেছেন, এখনো মনে মনে আওয়ামী লীগের একটা দালাল। আপনাদের বিরুদ্ধে অভ্যুত্থানটা সফল হয় নাই, আগামীর অভ্যুত্থানে আপনাদের ওই অফিসে বসে থাকা, কোর্টে বসে থাকা, থানায় বসে থাকা, প্রশাসনে বসে থাকা দালালদের বিরুদ্ধে সবার আগে অভ্যুত্থান হবে। আমরা আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, বিচার বিভাগে, প্রশাসনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থেকে অনেকেই বেঁচে গিয়েছেন। প্রত্যেকের নামের তালিকা করা হবে, কোন ডিসি, কোন এসপি, কোন ওসি, কোন ইউএনও দেশের মানুষের আগে দলের দালালি করে, দলের তোষামোদি করে, প্রত্যেকের তালিকা করে একটা একটা করে পোস্টার করে দেয়ালে দেয়ালে লাগিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, এর আগে অনেকে পার পেয়ে গিয়েছে, আগামীতে আপনারা পার পাবেন না ইনশাআল্লাহ। আমি প্রশাসন থেকে শুরু করে যারা আছেন আপনাদের শুধু একটা কথা বলি, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ এখন নাই। বিএনপি আজকে আছে, বিএনপি আগামীতে না থাকতে পারে, কিন্তু মনে রাখবেন এই জনগণ থাকবে, এই রাষ্ট্র থাকবে ইনশাআল্লাহ। এই জন্য যদি সার্ভ করতে হয়, কাজ করতে হয়, দলের দাস হিসেবে নয়, কোন ব্যক্তির দালাল হিসেবে নয়, জনগণের জন্য কাজ করুন। আপনার সম্মান জনগণে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে শুধু একটা জিনিস ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে বলবো। আমরা দেখি আমাদের এই আসনের এমপি জনাব ফরহাদ হোসেন আজাদ এখন প্রতিমন্ত্রী, অনেক ভোটে বিজয়ী হয়েছেন, এলাকায় দেখি প্রায়ই আসেন, প্রতি সপ্তাহে তাকে দেখা যায়। আমরা এটাও দেখি নেতা কর্মীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেন, কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে, কিন্তু আমরা আপনাকে একটা কথা বলতে চাই, আমরা যেন আপনাকে ব্যবহার করে আপনার দলের, বিএনপির, ছাত্র দলের, যুব দলের কাউকে কোন ক্ষমতার অপব্যবহার করতে না দেখি, অন্য দলের মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে না দেখি, ওই টেন্ডারবাজি করতে না দেখি, 30 লাখ টাকার কাজ 3 লাখ টাকায় টেন্ডার নিয়ে লুটপাট করতে না দেখি, রাস্তায় 1 নম্বর ইটের জায়গায় 3 নম্বর ইট দিয়ে চাঁদাবাজি করতে না দেখি,
টেন্ডার হয়। 1 নম্বর ইট দেওয়ার কথা, 3 নম্বর ইট দেয়, বালি দেওয়ার কথা, রাস্তায় মাটি দেয়। এটা শুধু এই আমার পঞ্চগড় না, পুরো বাংলাদেশের চিত্র। আমরা প্রতিমন্ত্রী সাহেবকে বলি, আপনার ইমেজ এখন পর্যন্ত যে জায়গায় আছে, আমরা দিনে দিনে ভালো জায়গায় দেখতে চাই। এবং আপনাকে বলতে চাই, এই পঞ্চগড়ে এই কাঠ রাস্তাঘাট যে কোনো এমপি না থাকলেও হবে, থাকলেও হবে পঞ্চগড়ের জন্য, এই পোদা দেবীগঞ্জের অবহেলিত মানুষের জন্য এমন কিছু করে যান, আপনি না থাকলেও আগামী 50 বছর যেন এই এলাকার মানুষ সেটা দিয়ে উপকৃত হয়। আমরা আপনাকে আহ্বান করব, পঞ্চগড়ে একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল আমাদের লাগবেই। হাসপাতালের নতুন বিল্ডিংটা চালু আমাদের করতেই হবে, সুগার মিলটা আমাদের চালু করতেই হবে। পুলিশ প্রশাসনকে দলীয় বাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করার চর্চা থেকে আমাদের বের করতেই হবে। আপনি যদি এই জায়গায় সমর্থন করেন, আমরা আপনার ভালোটাকে ভালো বলবো, না করলে সমালোচনা করতে আমরা কাউকে 1 বিন্দু ছাড় দিব না ইনশাআল্লাহ। পরিশেষে আমি আমার এই বোদা উপজেলার মানুষদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলি, পরিবর্তনটা যদি আমরা করতে চাই, নিজের ঘর থেকে পরিবর্তন করা লাগবে, বিবেক বোধ থেকে পরিবর্তন করা লাগবে, ভোটের সিদ্ধান্ত থেকে পরিবর্তন করা লাগবে। হাসপাতালে চিকিৎসা চাই, থানায় সেবা চাই, টাকা ছাড়া পুলিশের কাছে কাজ চাই, টাকা ছাড়া ভূমি অফিসের সেবা চাই। আর ভোটটা দেওয়ার সময় ভালো লোকটাকে দিলাম না, যারা অন্যায় অপকর্ম করে না তাদেরকে দিলাম না, তাইলে এগুলো কোনোদিন পরিবর্তন হবে না। এই জন্য আপনাদের কাছে আহ্বান যে আপনারা সবাই একসাথে এনসিপির পক্ষে কাজ করবেন, আমাদের শিশির আসাদ ভাইয়ের পক্ষে কাজ করবেন, শাপলা গলির পক্ষে কাজ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের ভোটের আমানত রক্ষা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।